হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্যাট ইজ ইলেকট্রাল বন্ড। আজকে এই ভিডিওতে আমি যেই টপিকগুলো আলোচনা করব, প্রথমেই হোয়াট ইজ ইলেকট্রাল বন্ড, ইলেকট্রাল বন্ড কি, তারপর হাউ ইলেকট্রাল বন্ড ওয়ার্কস, এই যে ইলেকট্রাল বন্ড রয়েছে এটা কিভাবে কাজ করে, and then why do individuals or companies give electoral bonds to political parties, কেনই বা কোনো ইন্ডিভিজুয়ালস বা কোনো প্রাইভেট কোম্পানি ইলেকট্রাল বন্ড বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দেয়। 4 নম্বরে ক্রিটিসিজম অফ ইলেকট্রাল বন্ড, অর্থাৎ এই যে ইলেকট্রাল বন্ড রয়েছে এটা নিয়ে আমাদের দেশে কি সমালোচনা রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং সবশেষে আমি আলোচনা করব হোয়াট ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট অন ইলেকট্রাল বন্ড, অর্থাৎ সুপ্রিম কোর্টের আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের যে রায় কি, ফাইনাল রায় কি এই পার্টিকুলার ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে। বন্ধুরা, প্রথমেই আমি আলোচনা করি what is electoral bond. An electoral bond is a financial instrument used by individuals or companies to donate money to political parties. অর্থাৎ ইলেকট্রাল বন্ড হলো এমন একটি অর্থনৈতিক ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি বা কোনো কোম্পানি টু ডোনেট মানি পলিটিক্যাল পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দেওয়ার জন্য। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দেওয়ার জন্য বড় বড় যে কর্পোরেট হাউসগুলি রয়েছে, যে প্রাইভেট কোম্পানিগুলি রয়েছে, তারা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেটাকেই বলা হয় ইলেকট্রাল বন্ড, বিশেষ করে ভোটের আগে। দেন আমি আলোচনা করি হাউ ইলেকট্রাল বন্ড ওয়ার্কস। এই যে ইলেকট্রাল বন্ড রয়েছে এটা কিভাবে কাজ করে। অ্যান ইন্ডিভিজুয়ালস আর কোম্পানি buys an electoral bond from the State Bank of India. একজন ব্যক্তি বা কোনো কোম্পানি কি করে, প্রথমেই কি করে, একটা বন্ড কি করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিনে নেয়। তারপরে দ্য বায়ার গিভস টু দ্য বন্ড টু দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য চয়েস, অর্থাৎ তারপরে কি করে সেই পার্টিকুলার বায়ার যে সেই বন্ডটি স্টেট ব্যাংক ইন্ডিয়া থেকে কেনে, সে কি করে তাদের চয়েস অনুসারে, তার পছন্দ অনুসারে পলিটিক্যাল পার্টিকে সেই বন্ডটাকে কি করে দেয়, দিয়ে দেয়। and the political party deposit the bond into its authorized bank account. এবং সেই পলিটিক্যাল পার্টি কি করে, তার যে এই যে বন্ডটি সেটা কি করে তার অথরাইজ ব্যাংক যে রয়েছে সেই ব্যাংকে কি করে ডিপোজিট করে। অ্যান্ড দেন তারপরে কি হয়, দ্য এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিটেড দ্য ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট টু দ্য পার্টিস অ্যাকাউন্ট। অর্থাৎ তখন কি করে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি করে, তখন সেই যে বন্ডের উল্লেখ অনুসারে তার ইকুইভ্যালেন্ট সেই সেম টাকা কি করে সে পার্টির অ্যাকাউন্টে কি করে দেয়, ক্রেডিট করে দেয়। এটাতে কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনের ভ্যালিডিটি 15 ডেজ, অর্থাৎ একজন ব্যক্তি, একজন বায়ার বা কোনো প্রাইভেট কোম্পানি যদি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে একটা ইলেকট্রাল বন্ড দেয়, দেওয়ার পরে সেটার যে ভ্যালিডিটি, অর্থাৎ শুধুমাত্র 15 দিনের মধ্যেই কিন্তু এটাকে কিন্তু কি করতে হবে, সেই অ্যাকাউন্ট, এসবিআই অ্যাকাউন্টের মধ্যে সেই পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কি করতে হবে, ডিপোজিট করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। এটা ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। অন্যদিকে রয়েছে ওয়ান এলিজিবল পলিটিক্যাল পার্টিস উইথ অ্যাট লিস্ট ওয়ান ভোটস ক্যান রিসিভ ইট, অর্থাৎ অনলি এলিজিবল পলিটিক্যাল পার্টিস, এটা নেওয়ার জন্য সেই সমস্ত পলিটিক্যাল পার্টি এলিজিবল হবে আর তাদেরই যোগ্যতা আছে উইথ অ্যাট লিস্ট 1% ভোট, যাদের অ্যাট লিস্ট 1% ভোট থাকবে। অ্যান্ড ইট ইজ এ বেয়ারার ইনস্ট্রুমেন্ট, নো ডোনার নেম অন দ্য বন্ড। অর্থাৎ এই যে ইনস্ট্রুমেন্ট বা এই যে ইনস্ট্রুমেন্ট এটা যে রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রাল বন্ড, এটা যেই পার্টিকুলার কোম্পানি কোন পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে বা কে দিচ্ছে সেটা কিন্তু নাম এখানে কোনোদিনও উল্লেখ থাকবে না। এটা একটা এর কন্ডিশন। এরপরে আমি আলোচনা করি why do individuals or companies give electoral bond to political parties, কেন বিভিন্ন ব্যক্তি বা কোনো প্রাইভেট কোম্পানি ইলেকট্রাল বন্ডকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দেয়। প্রথম কারণ পলিটিক্যাল সাপোর্ট, অর্থাৎ রাজনৈতিক সাপোর্টের জন্য বিভিন্ন বিভিন্ন কোম্পানি কি করে বিভিন্ন রাজনৈতিক দলকে এই ইলেকট্রাল বন্ড দেয়। তারপর রয়েছে বিজনেস ইন্টারেস্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রাইভেট কোম্পানি কি থাকে বিজনেস ইন্টারেস্ট, অর্থাৎ তাদের যে বিজনেসকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, বিজনেসকে স্প্রেড করার জন্য, ছড়ানোর জন্য কি করে তারা বিজনেস ইন্টারেস্টের জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে কি করে ইলেকট্রাল বন্ড দেয়। অ্যান্ড দেন প্রাইভেসি, অ্যানোনিমিটি অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়ে ইলেকট্রাল বন্ডে যেহেতু কোনো বন্ড দাতা যে মানে দিচ্ছে তার কোনো নাম উল্লেখ থাকে না, এই কারণে বিভিন্ন আহ, বিভিন্ন কোম্পানিগুলি কি করে
এই কি করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ইলেকট্রাল বন্ড দেয়। বিল্ডিং ইনফ্লুয়েন্স, অর্থাৎ যে সমস্ত দেখা যায় যে সমস্ত কর্পোরেট কোম্পানি বা প্রাইভেট কোম্পানি খুবই ছোট থাকে, তাদের গ্রো করার খুবই দরকার, তাদেরকে ইনক্রিজ করা কিভাবে তারা গ্রো করবে এটা নিয়ে খুবই চিন্তিত। সেই সমস্ত কোম্পানিগুলি কি করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে অর্থ দেয়। এর ফলে কিছু 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 সুযোগ সুবিধা, কিছু অ্যাডভান্টেজ কিন্তু সেই পলিটিক্যাল পার্টি তাদের জন্য করে দেয়। অ্যান্ড দেন পার্টিসিপেশন এন্ড ডেমোক্রেসি, কোনো কারো কারো মনে হয় যে ডেমোক্রেসিকে, এই যে গণতান্ত্রিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখানে অংশগ্রহণ করা আমাদের একটা দায়িত্ব। এই কারণে কিন্তু কিছু কিছু লোক বা কিছু প্রাইভেট কোম্পানি বা কিছু ইন্ডিভিজুয়ালস কি করে, এই বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে এর জন্য কি করে ইলেকট্রাল বন্ডকে দেয়। অ্যান্ড দ্য লিগ্যাল অ্যান্ড দ্য ফর্মাল মেথড, যেহেতু এটা লিগ্যাল এবং ফর্মাল মেথড, এই কারণে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ইন্ডিভিজুয়ালস বা কোনো প্রাইভেট ব্যক্তি এটাতে ইন্টারেস্টেড হয় কোনো পলিটিক্যাল পার্টিকে ইলেকট্রাল বন্ড দেওয়ার জন্য, অর্থাৎ কিছু অর্থ প্রদানের জন্য। বন্ধুরা, এরপরে আমি আলোচনা করি ক্রিটিসিজম অফ ইলেকট্রাল বন্ড, অর্থাৎ এই যে ইলেকট্রাল বন্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটার কিছু ক্রিটিসিজম রয়েছে। সেই ক্রিটিসিজম গুলি হলো ল্যাক অফ ট্রান্সপারেন্সি। এখানে যেহেতু কোনো কিছু জিনিস প্রকাশ করা হয় না যে কি এই পার্টিকুলার বন্ড দিচ্ছে, তাই এটা কি কি একটা একটা ট্রান্সপারেন্সি বা একটা স্বচ্ছতা একটা বিষয় এখানে থেকেই যায়, যেটা একটা গোপন বিষয়। অ্যান্ড দেন ভায়োলেশন অফ রাইট টু ইনফরমেশন, আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রয়েছে বা আমাদের তথ্য জানার অধিকার, সেটা থেকে আমাদের কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। অ্যান্ড দেন 3 নাম্বার কি হতে পারে, যে কর্পোরেট ইনফ্লুয়েন্স, এটার ফলে কি হতে পারে ধীরে ধীরে সে পার্টিকুলার স্টেট বা কোনো দেশে কি হতে পারে কর্পোরেট ইনফ্লুয়েন্স বা কোনো প্রাইভেট প্রাইভেট কোম্পানির কি হতে পারে যে তার যে দাপট বা তার যে ক্ষমতা সেটা ধীরে ধীরে কি হতে পারে, বৃদ্ধি পেতে পারে। অ্যান্ড দেন আনইকুয়াল প্লেইং ফিল্ড, যেহেতু এখানে শুধুমাত্র কিছু প্রাইভেট কোম্পানি এখানে কি করছে, প্রাইভেট কোম্পানিকেই দেওয়া হচ্ছে, তাই এখানে প্রাইভেট কোম্পানি কি হচ্ছে, যেহেতু বিভিন্ন প্রাইভেট কোম্পানি এখানে সুযোগ সুবিধা লাভ করছে, এর ফলে সেখানে কি হয়, আনইকুয়াল একটা অসম একটা পরিবেশের তৈরি হয়। অ্যান্ড দেন অ্যানোনামাস বাট নট ইকুয়াল, এখানে যদিও এটা একটা অ্যানোনামাস, এটা একটা গোপন বিষয়, কিন্তু তার সাথে এটা ইকুয়াল নয়, নট ইকুয়াল, এটা কিন্তু সমতা দেয় না। কারণ কিছু কিছু পলিটিক্যাল পার্টি, কিছু কিছু প্রাইভেট কোম্পানি তারাই কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে তারাই সুযোগ সুবিধা পায়, কিন্তু আদার্স যে সমস্ত কোম্পানি রয়েছে বা প্রাইভেট কোম্পানি বা ইন্ডিভিজুয়াল রয়েছে তারা কিন্তু এখানে সুযোগ পায় না। দেন রয়েছে ইনকারেজেস দ্য ক্রোনি ক্যাপিটালিজম, এটা কি করে, এটা কিন্তু ইনকারেজ করে কোনো দেশের যে ক্রোনি ক্যাপিটালিজম, অর্থাৎ বিজনেসম্যান এবং যে পলিটিশিয়ান এর মধ্যে যে একটা সম্পর্ক, অবশ্যই সেটা তাদের স্বার্থের জন্য সেই যে সম্পর্ক, এটাকে কিন্তু ক্রোনি ক্রোনি ক্যাপিটালিজম বলা হয়। এই যে এটা যে সমস্যা, এটা কিন্তু কোনো দেশের জন্য খুবই আহ সমস্যার বিষয় বা খুবই চিন্তার বিষয়। এই যে বিষয়টি, এটা কিন্তু কি হয়, ইনক্রিজ হওয়ার চান্স থাকে যখনই ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে। এটা একটা ক্রিটিসিজম ইলেকট্রাল বন্ডের। এন্ড রয়েছে রিডিউস অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ যে অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ব সেটা কিন্তু কি হয়ে যায়, কমে যায়। বন্ধুরা, সব শেষে আমি আলোচনা করি ফাইনাল ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট অন ইলেকট্রাল বন্ড। দ্য সুপ্রিম কোর্ট struck down the electoral bond scheme declared is unconstitutional. তো আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, আমাদের বিচার ব্যবস্থার যে সব থেকে উপরের যে হাউস বা সব থেকে উপরের যে সংস্থা সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট বলেছেন যে ইলেকট্রাল বন্ড স্কিম ডিক্লেয়ার্ড ইজ আনকনস্টিটিউশনাল। এই যে ইলেকট্রাল বন্ড যে একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটার মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কি করতো, অর্থ নিত, এটাকে সুপ্রিম কোর্ট 2024 সালে এটাকে কি করেছেন, এটাকে সম্পূর্ণভাবে অসাংবিধানিক বা এটা সংবিধান অনুসারে নয় এ বলে কি করেছেন, এটাকে এটাকে কি করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন, এটাকে ক্লোজ করে দিয়েছেন। কি কি কারণে ক্লোজ করেছেন, প্রথমেই হলো ভায়োলেশন অফ রাইট টু ইনফরমেশন, এটা কি করছে, আমাদের সংবিধানের যে রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার যে আমাদের অধিকার রয়েছে, এটা থেকে আমাদের বঞ্চিত করছে। দ্বিতীয়ত ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এখানে স্বচ্ছতা কিছু নেই, মানুষ জানতে পারছে না, যেহেতু আমাদের একটা ডেমোক্রেটিক দেশ, একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সবারই প্রত্যেকটা জিনিস জানার অধিকার রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখানে কি করা হচ্ছে, আহ এটা ওটাকে হাইড করা হচ্ছে, লুকানো হচ্ছে। এন্ড রিস্ক অফ কর্পোরেট ইনফ্লুয়েন্স, এটার ফলে কি হতে পারে, একটা পার্টিকুলার দেশের ইনফ্লুয়েন্স বাড়তে পারে, যে কর্পোরেট ইনফ্লুয়েন্স বা প্রাইভেট কোম্পানির যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু বৃদ্ধি পারে। এটা ধীরে ধীরে কিন্তু কি হতে পারে, যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, সেই পুঁজিবাদের দিকে কি করতে পারে, আহ একটা দেশকে নিয়ে যেতে পারে। এই পার্টিকুলার এইটুকু কারণের জন্য সুপ্রিম কোর্ট 2024 সালে এই যে ইলেকট্রাল বন্ড বা ভোটের আগে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি বিভিন্ন ইসেদের কাছ থেকে, কর্পোরেট সেক্টরের কাছ থেকে বা প্রাইভেট কোম্পানির কাছ থেকে আহ এই ইলেকট্রাল বন্ড নিত, এর ফলে বিভিন্ন অর্থ দ্বারা
তাদের ভোটকে প্রচার বা তাদের ভোটকে সম্পাদন করার জন্য যে খরচ করতো, এটা কিন্তু সুপ্রিম কোর্ট 2024 সালে এটাকে ব্যান করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ এবং তোমাদের কাজে লেগেছে, তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।